আবারও স্বাগত একুশে বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশের আমদানি কমছে না, বরং গেল অর্থ বছরে বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি বেড়েছে প্রায় 4%। বিশেষ করে তুলা, চাল, মশলা জাতীয় পণ্য আমদানি বেড়েছে। বাংলাদেশের ওপর ভারতের ভূ অর্থনৈতিক প্রভাব থেকেই যাচ্ছে। মহিমা পলির রিপোর্ট। শীতল সম্পর্ক সত্ত্বেও বাংলাদেশের উপর ভারতের ভূ অর্থনৈতিক প্রভাব কমছেই না। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে 2024-25 ভারতীয় অর্থ বছর অর্থাৎ এপ্রিল মার্চ সময়ে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে $1149 কোটি পণ্য। এর আগের বছর রপ্তানি করেছিল $1107 কোটি। এ হিসাবে গেল অর্থ বছরে বাংলাদেশের বাজারে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে 3.79%। বাংলাদেশে খাদ্যশস্য বা নিত্য প্রয়োজনীয় পণ্যে যখনই অভ্যন্তরীণ সংকট তৈরি হয় তখনই আমদানির অন্যতম উৎস হয়ে ওঠে ভারত। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ, রসুন, মশলা, কাঁচামরিচের মতো পণ্য আমদানি করেছিল $207 কোটি। 2024-25 অর্থ বছরে এ খাতে আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় $111 কোটি। ভূ রাজনৈতিক চাপটা কিন্তু আমরা আসলে এখান থেকে বেরিয়ে আসতে পারছি না, কিন্তু সরকার চেঞ্জ হলেও কিন্তু চাপটা কিন্তু থেকে যাচ্ছে। ভূ রাজনীতির কোনো বিষয়টা যাই হোক না কেন, আমি মনে করি যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে ব্যবসায়ীদের মাধ্যমে, সেটা আমার মনে হয় যে সেটা ঘাটতি সমস্যা হবে বলে মনে হয়। চালের ক্ষেত্রেও একই চিত্র। 2024-25 অর্থ বছরে চাল আমদানি হয় প্রায় 8 লাখ মেট্রিক টন। এদিকে 2023-24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে তুলা আমদানি হয়েছিল প্রায় $236 কোটি। আর 2024-25 অর্থ বছরে এ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $280 কোটি। ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু একটা সিগনিফিকেন্ট লেভেলে রয়েছে, যদিও এখানে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ থেকে যদি কোনো পণ্য আমদানি করা যায় তাহলে আমদানি ব্যয় কম হয় এবং স্বল্প সময়ের ভিতরে আমদানি করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এছাড়া বাংলাদেশ প্রতিদিন গড়ে 1780 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং, লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও এই 3 বন্দরই ডিসেম্বর নাগাদ বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করতে চায় সরকার। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে নৌ পরিবহন সচিব আরও জানিয়েছেন, কোনো অবস্থাতেই বন্দরে পণ্য ওঠা নামায় বাড়তি 41% ট্যারিফ কমানো হবে না। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যখন একটি জাহাজ ভেড়ার একদিনের মধ্যেই পণ্য ওঠানামার পর বন্দর ছেড়ে চলে যায়, তখন দেশের 92% আমদানি হয় যে বন্দর থেকে, সেই চট্টগ্রাম বন্দরের বাস্তবতা একেবারেই ভিন্ন। গড়ে বন্দর থেকে একটি জাহাজ খালাস হতে প্রায় 4 দিন সময় লাগে। আর এই চিত্রের মধ্যেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গড়ে 41% বাড়িয়েছে বন্দরের মাশুল বা ট্যারিফ। সক্ষমতা বাড়ার আগেই সরকারের এমন মাশুল বাড়ানোর প্রভাব নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে নৌপরিবহন মন্ত্রণালয় নিজেদের অবস্থান থেকে সরছে না। এই টার্ন অ্যারাউন্ডটা আপনাকে কমাইতে হবে, কোনো ইয়ে নেই। তো টার্ন অ্যারাউন্ডে আমাদের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি এখন সম্ভব হবে না। আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি, কিন্তু এখানে আমরা কোনো ছাড় দিব না। আগস্টে মন্ত্রণালয় জানিয়েছিল অক্টোবরেই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে পরিচালনা করা হবে। যদিও সেই দিনক্ষণ ঠিকঠাক থাকছে না। বিদেশি কোম্পানি দিয়ে চট্টগ্রামের লালদিয়া বন্দর আর ঢাকার পানগাঁও বন্দরের পরিচালনার পরিকল্পনাও আছে। আমরা চেষ্টা করেছিলাম অক্টোবর মধ্যে, কারণ এগুলো তো অনেক নেগোসিয়েশনের বিষয় আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা হয়ে যাবে, এটা একদম আপনার শিওর ধরে রাখতে পারেন। আমার দেশে জাহাজ শিল্পের বাস্তবতা আর ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সেমিনারে নৌ পরিবহন সচিব সমালোচনা করেন নৌখাতের দুর্নীতির। আমরা শুধুমাত্র যখন পণ্যদ্রব্যের কথা বলি, কনজিউমার গুডসের কথা বলি, তখনই কিন্তু শুধুমাত্র সিন্ডিকেট, কিন্তু এখানে যে কত বড় সিন্ডিকেট কাজ করে এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না। এবং এখানে অনেক শ্রমিক নেতারও কিন্তু শত কোটি টাকার মালিকও আছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সুযোগ পেলে তৈরি পোশাক খাতের মতো অর্থনীতির চালকের আসনে বসতে পারবে এই খাত। একই সাথে সব পক্ষই স্বীকার করেন এ খাতের বিনিয়োগ করার বাস্তবতা। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশের নারী, তরুণ কৃষি উদ্যোক্তা ও কৃষকদের জন্য সামাজিক ব্যবসা তহবিল প্রতিষ্ঠায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে যোগ দিতে ইটালির রোমে পৌঁছে কৃষি উন্নয়ন তহবিলের সভাপতি আলভারো লারিওর সাথে বৈঠকে এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, সামাজিক ব্যবসা তহবিল কেবল যুবক, নারী ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে তৈরি করবে না, বরং দরিদ্রদের স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করবে। বৈঠকে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ আহরণের শিল্প তৈরির ওপরও গুরুত্ব আরোপ করা হয়। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকির সূচক 491 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 48,088 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 721 পয়েন্ট কমে অবস্থান করছে 25,569 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 53 পয়েন্ট কমে অবস্থান করছে 4,373 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,873 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 23 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 316 পয়েন্ট কমে অবস্থান করছে 82,184 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 27 পয়েন্ট কমে অবস্থান করছে 1,286 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 63.52 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে 0.79 ডলার বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 4,071 ডলারে, যা আগের দিনের চেয়ে 53.37 ডলার বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে 51.64 ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় 1.49 ডলার বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 17,927 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 427 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 498.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.17 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.33 সেন্টস বেশি। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 16.10 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.16 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 50.21 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.24 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 50 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 107 টাকা 80 পয়সা এবং বিক্রয় মূল্য 167 টাকা 93 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 60 পয়সা এবং বিক্রি হচ্ছে 146 টাকা 40 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 76 পয়সায় আর বিক্রি হচ্ছে 8 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 42 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 40 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 29 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 46 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 29 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 5 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 60 পয়সা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 29 টাকা 48 পয়সায়।
দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।